আসসালামু আলাইকুম। আজ 10 ডিসেম্বর 2024 মঙ্গলবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। ভারতকে বাদ দিয়ে নয়া পরিকল্পনা ঢাকার চিন্তার ভাঁজ দিল্লির। হাসিনাকে রেখেই এগোবে ভারত, যা হতে যাচ্ছে। বাংলাদেশিদের ঘর ভাড়া না দেওয়ার সিদ্ধান্ত ভারতের শিলিগুড়ির হোটেল মালিকদের। এবার বিস্তারিত। দীর্ঘ কয়েক দশক পর পাকিস্তানের কাছ থেকে 25,000 টন চিনি কিনেছে বাংলাদেশ। এতেই ভারতের কপালে পড়েছে চিন্তার ভাঁজ। এবার ভারতকে বাদ দিয়ে অন্য দেশ থেকে আলু ও পেঁয়াজ কেনার কথা ভাবছে বাংলাদেশ। আর এক্ষেত্রে বিকল্প দেশ হতে পারে পাকিস্তান সহ অন্য আরও দেশ। আর এতেই বড় ধরনের চিন্তা ও উদ্বেগে পড়েছে নয়াদিল্লি, কারণ অত্যন্ত প্রয়োজনীয় এই দুটি পণ্য কেনার ক্ষেত্রে বাংলাদেশ এতদিন নির্ভরশীল ছিল ভারতের উপরেই। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া.com। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশের চিনি আমদানির পর দেশটি এখন আলু এবং পেঁয়াজের জন্য অতিরিক্ত উৎসের অনুসন্ধান করছে। এর ফলে পাকিস্তান থেকে এই পণ্যগুলো কেনার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। ইন্ডিয়া.com বলছে, বাংলাদেশে হিন্দুদের ওপর কথিত অত্যাচারের কারণে দুই প্রতিবেশীর মধ্যে উত্তেজনাপূর্ণ সম্পর্কের মধ্যে পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে এবং অতীতে আলু ও পেঁয়াজের প্রধান সরবরাহকারী ভারতের ওপর নির্ভরতা কমানোর জন্য বাংলাদেশের চলমান প্রচেষ্টার অংশ হিসেবে এই পদক্ষেপটি নেওয়া হচ্ছে। ভারতীয় এই সংবাদ মাধ্যমটি বলছে, বাংলাদেশ ঐতিহ্যগতভাবে তার আলু আমদানির জন্য ভারতের উপর নির্ভর করে থাকে, আর পেঁয়াজ প্রাথমিকভাবে ভারত এবং মিয়ানমার থেকে নেয় বাংলাদেশ। তবে পাকিস্তান, চীন এবং তুরস্ক থেকেও কম পরিমাণে পেঁয়াজ আমদানি করা হয় বাংলাদেশে। তবে ভারতীয় বাজারে ক্রমবর্ধমান দাম বাংলাদেশকে বিকল্প সরবরাহকারী খুঁজতে বাধ্য করেছে বলে জানা গেছে। এখন বাংলাদেশে পেঁয়াজ এবং আলু রপ্তানিকারক বৃহত্তম দেশ হচ্ছে ভারত। 2023-24 অর্থ বছরে ভারত থেকে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানির প্রায় 7.24 লাখ টনে পৌঁছেছে, যার মূল্য প্রায় 145 মিলিয়ন মার্কিন ডলার। আগের বছরে এই রপ্তানির পরিমাণ ছিল 6.71 লাখ টন। ঐতিহ্যগতভাবে প্রতিবেশী বাংলাদেশের সাথে ভারতের দৃঢ় বাণিজ্য সম্পর্ক রয়েছে এবং ভারতের বস্ত্র ও কৃষি রপ্তানির মূল বাজার হিসেবে কাজ করে বাংলাদেশ। বাংলাদেশের বাজারে ভারতের রপ্তানি 2010-11 সালে 3.2 বিলিয়ন মার্কিন ডলার থেকে বেড়ে 2021-22 সালে 16.2 বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। তবে বাংলাদেশে হাসিনার পতন ও অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর দুই দেশের মধ্যে বাণিজ্য কমে গেছে। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন বিটিটিসি আলু ও পেঁয়াজ আমদানির জন্য বেশ কিছু সম্ভাব্য বিকল্প উৎস চিহ্নিত করেছে এবং এটা দেশের বাণিজ্য মন্ত্রণালয়কে ইতোমধ্যেই জানিয়েছে। এছাড়া এসব বিকল্প নিয়ে আমদানিকারকদের সঙ্গেও আলোচনা হয়েছে। ইন্ডিয়া.com বলছে, ভারত থেকে আলু না কিনে বিকল্প উৎস হিসেবে জার্মানি, মিশর, চীন এবং স্পেন থেকে এই আমদানি করার পরিকল্পনা রয়েছে বাংলাদেশের। একই সঙ্গে চীন, পাকিস্তান এবং তুরস্ক থেকেও পেঁয়াজ সংগ্রহ করা যেতে পারে বলে মনে করছে দেশটি। বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব সেলিম উদ্দিন বলেছেন, বিটিটিসি আলু ও পেঁয়াজের দাম ও সরবরাহ স্থিতিশীল করতে বিকল্প উৎস চিহ্নিত করেছে। আমরা আমদানিকারকদের এই বিকল্পগুলো বিবেচনা করার আহ্বান জানাবো। বাংলাদেশ কেন এই পদক্ষেপ নিচ্ছে সেটিও উল্লেখ করেছে সংবাদ মাধ্যমটি। এটি বলেছে, কর্মকর্তারা এই পদক্ষেপের পেছনে প্রাথমিক কারণ হিসেবে ভারতীয় বাজারে পেঁয়াজ এবং আলুর ক্রমবর্ধমান দাম এবং রপ্তানি নিরুৎসাহিত করার জন্য ভারতীয় কর্তৃপক্ষের বিভিন্ন সিদ্ধান্ত উল্লেখ করেছে। হাসিনাকে রেখেই এগোবে ভারত, এটি দৈনিক আজকের পত্রিকার প্রধান শিরোনাম। প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে থাকছেন, এটি মেনে নিয়েই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনর্নির্মাণ করতে চায় দেশটি। ভারত মনে করে দেশটিতে শেখ হাসিনার অবস্থান সম্পর্ক এগিয়ে নেয়ার পথে প্রভাব ফেলবে না। গতকাল সোমবার ঢাকা সফরে আসা ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি এমন বার্তা দিলেন বাংলাদেশকে। বিক্রম মিস্ত্রি একই সঙ্গে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়ে তাঁর সরকারের উদ্বেগের কথা পুনর্ব্যক্ত করেছেন। অবশ্য এ বিষয়ে বাংলাদেশ থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে, সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়টি এদেশের অভ্যন্তরীণ বিষয়। এ নিয়ে অন্য দেশের কথা বলাটা সরকার গ্রহণ করছে না। দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে বার্ষিক পরামর্শমূলক সভায় যোগ দিতে বিক্রম মিস্ত্রি গতকাল ঢাকায় আসেন।
গত 5 আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করে ভারতে আশ্রয় নেয়ার পর এটি দেশটির কোনো উচ্চপদস্থ কর্মকর্তার প্রথম বাংলাদেশ সফর। দিল্লি থেকে শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য দেয়া, ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ বিরোধী প্রচার, আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা, দুই দেশের ভিসা কমিয়ে দেয়া সহ দ্বিপক্ষীয় সম্পর্কে অস্থিরতার মধ্যে সফরটি অনুষ্ঠিত হয়। এফওসিতে অংশ নেওয়া ছাড়াও বিক্রম মিস্ত্রি প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ও পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সব বৈঠকেই দ্বিপক্ষীয় সম্পর্কের অস্থিরতা কাটানোর উপর জোর দেয় বাংলাদেশ ও ভারত। তবে সরকারি সূত্রের তথ্য অনুযায়ী বাংলাদেশে হিন্দুসহ সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়ে ভারতের মন্তব্য করায় সীমান্ত হত্যাসহ বিভিন্ন বিষয়ে দুই পক্ষের মধ্যে মতভেদ কমেনি। বিক্রম মিস্ত্রি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে তার সরকারি বাসভবন যমুনায় সৌজন্য সাক্ষাৎ করেন। তাদের মধ্যে কি কথা হয়েছে সে বিষয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি বিজ্ঞপ্তি দেয়। বিক্রমকে মোহাম্মদ ইউনুস বলেন, সাম্প্রতিক সময়ে দুই প্রতিবেশী দেশের সম্পর্কে কিছু মেঘ জমে ছায়া তৈরি করেছে। এই কালো মেঘ মুছে ফেলতে ভারতের সাহায্য প্রয়োজন। ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গে তিনি বলেন, আমাদের লোকজন উদ্বিগ্ন, কারণ তিনি সেখান থেকে অনেক বক্তব্য দিচ্ছেন। এটি উত্তেজনা সৃষ্টি করছে। ইউনুস বন্যা এবং পানি ব্যবস্থাপনায় ঘনিষ্ঠ সহযোগিতা এবং দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ককে পুনরুজ্জীবিত করার জন্য তার উদ্যোগে ভারতকে সাড়া দেওয়ার আহ্বান জানান। বিক্রম মিস্ত্রি দুই দেশের মধ্যকার সম্পর্ক জোরদারে সম্মিলিত ও সমন্বিত চেষ্টায় ভারতের আগ্রহের কথা প্রধান উপদেষ্টাকে জানান। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ এমনটি উল্লেখ করে বিক্রম মিস্ত্রি বলেন, সম্পর্ক বাড়ানো ছাড়া দ্বিতীয় কোনো চিন্তা নেই। আমরা এটিকে উভয় দেশের জন্যই লাভজনক হিসেবে দেখি। আমরা যেখানে ছিলাম সেখান থেকেই আবার শুরু করতে চাই। ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে গণমাধ্যমের বর্ণনা এবং ভারত সরকারের ধারণা ভিন্ন এমনটি দাবি করে বিক্রম মিস্ত্রি বলেন, ভারত সরকার ইউনুসের সরকারের সাফল্য কামনা করে। বাংলাদেশের একটি বিশেষ রাজনৈতিক দলের সঙ্গে ভারতের সম্পর্ক রয়েছে এটি ভুল ধারণা উল্লেখ করে বিক্রম বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কোনো নির্দিষ্ট দলের জন্য নয়, বরং সবার জন্য। বাংলাদেশি নাগরিকদের হোটেলের ঘর ভাড়া না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ি শহরের হোটেল মালিকরা। তবে শৈল শহর দার্জিলিংয়ের হোটেল মালিকরা এখনও বাংলাদেশিদের জন্য হোটেল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়নি। এর আগে ত্রিপুরার রাজধানী আগরতলা এবং পশ্চিমবঙ্গের মালদার হোটেল মালিকরা ঘোষণা করেছিলেন যে বাংলাদেশি নাগরিকদের তারা ঘর ভাড়া দেবেন না, যদিও পরে আগরতলা হোটেল মালিকরা সেই সিদ্ধান্ত প্রত্যাহার করেন। শিলিগুড়ি শহর ও আশপাশের অঞ্চলের হোটেল মালিকদের সংগঠন গ্রেটার শিলিগুড়ি হোটেলিয়ান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যুগ্ম সচিব উজ্জ্বল ঘোষ অভিযোগ করে বলেন, ভারত বাংলাদেশের মধ্যে সাম্প্রতিক যে সংঘাতের আবহাওয়া চলছে, বিশেষত ভারতের জাতীয় পতাকাকে অবমাননা এবং বাংলাদেশের নাগরিকদের একাংশের উস্কানিমূলক বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমরা এমন সিদ্ধান্ত নিয়েছি যে বাংলাদেশের নাগরিকদের আমাদের কোনো হোটেলে থাকতে দেয়া হবে না। শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এলাকার 180টি হোটেল মালিকদের সংগঠন এটি। তিনি আরও বলেন, শিলিগুড়ি ছাড়াও আমরা কোচবিহার এবং আলিপুর দুয়ারের হোটেল মালিকদের সংগঠনের সাথেও যোগাযোগ করেছি। তারাও দ্রুত সিদ্ধান্ত নেবে এই ব্যাপারে। আর দার্জিলিংয়ের হোটেল মালিকদের সংগঠনও আমাদের সাথে যোগাযোগ করেছে। তবে দার্জিলিংয়ের হোটেল মালিকরা এখনই এই সিদ্ধান্ত নিচ্ছেন না বলেই আমাদের জানিয়েছেন। পর্যটন মৌসুমে দার্জিলিংয়ে প্রায় 30,000-এর মতো বাংলাদেশি পর্যটক যায় বলে ভারতীয় পর্যটন শিল্পের সূত্রগুলো জানিয়েছে। শিলিগুড়ি ও বাংলাদেশের মধ্যে সরাসরি রেল যোগাযোগ স্থাপিত হওয়ার ফলে বাংলাদেশি পর্যটকরা বেশি সংখ্যায় যাচ্ছিলেন। এদের একটা বড় অংশ শৈল শহরগুলোতে যাওয়ার আগে শিলিগুড়ির হোটেলে ঘর নেন 1 বা 2 দিনের জন্য। আবার শিলিগুড়ি বৃহৎ ব্যবসায়িক কেন্দ্র, তাই বাংলাদেশের ব্যবসায়ীরাও শিলিগুড়িতে কাজেও যান। তবে শিলিগুড়ি এলাকার হোটেল মালিকরা বাংলাদেশিদের ঘর না দেওয়ার সিদ্ধান্ত নিলেও তার প্রভাব খুব বেশি পড়ার কথা নয়, কারণ এমনিতেই এখন ভারতীয় ভিসা দেওয়ার কড়াকড়ি থাকায় ভ্রমণের জন্য বাংলাদেশিরা ভারতে প্রায় যাচ্ছেনই না। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আওয়ামী শাসন আমলে দেশকে অপরাধ ও অপরাধীদের অভয়ারণ্যে পরিণত করা হয়েছে, কিন্তু লজ্জাজনক পতনের পর পলাতক অবস্থাতেও খাসলত বদলাতে পারেনি আওয়ামী লীগ। রাজধানীর একটি মিলনায়তনে কাফরুল দক্ষিণ থানা জামায়াত আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জামায়াত ইসলামের আমির বলেন, বিগত 15.5 বছর আওয়ামী বাকশালীরা দেশে তাণ্ডব চালিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল।
ছাত্র জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমেই আমরা দেশে মুক্ত পরিবেশ পেয়েছি। ছাত্র জনতা ঐক্যবদ্ধ প্রয়াসে তাদের সকল চক্রান্ত মাটির সাথে মিশিয়ে দিয়েছে, যা আমরাও কল্পনা করিনি এবং তা পতিত স্বৈরাচারেরও কল্পনার বাইরে ছিল, বরং সবকিছুই হয়েছে আল্লাহ তাআলার পরিকল্পনা মাফিক। ডাক্তার শফিকুর রহমান বলেন, তারা মানুষের রক্ত নিয়ে খেলেছে। তারা 28 অক্টোবর প্রকাশ্য রাজপথে পিটিয়ে মানুষ হত্যা করেছে। এরপর পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে 57 জন দেশপ্রেমী ও চৌকস সেনা কর্মকর্তাদের হত্যা করার পর জামায়াতের শীর্ষ নেতাদের কথিত বিচারের নামে প্রহসন করে একের পর এক নির্মম ও নিষ্ঠুরভাবে হত্যা করেছে। তাদের হাত থেকে রেহাই পায়নি আলেম উলামা সহ মাদ্রাসা ছাত্ররাও। কিন্তু ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই অপশক্তির লজ্জাজনক পতন হয়েছে। তিনি আগস্ট বিপ্লবের শহীদদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং তাদেরকে জাতীয় বীরের মর্যাদা প্রদানের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। তিনি বলেন, ছাত্রলীগের সোনার ছেলেরা পলাতক অবস্থায় ভারতে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছে, আর এরাই নিকট অতীতে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সেঞ্চুরি উদযাপন করেছিল। মূলত এদের হাত থেকে কোনো শ্রেণী পেশার মানুষই রেহাই পায়নি। তারা জামায়াতের শীর্ষ নেতাদের ফাঁসির মুখোমুখি করে অপরাধ স্বীকারপূর্বক প্রাণ ভিক্ষা চাওয়ার মুখোমুখি করেছিল, কিন্তু তারা হিমালয়ের মতো অবিচল থেকে আমাদেরকে সম্মানিত করেছেন। এতে দেশ ও জাতীয় সম্মানিত হয়েছে। তিনি আগস্ট শহীদদের রক্তের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করার আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 বিচারপতির আপিল বিভাগ স্থগিতাদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক। এর আগে গত 2 ডিসেম্বর জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। 2020 সালের 10 মার্চ জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে রায় দেন বিচারপতি FRM নাজমুল আহসান ও বিচারপতি KM কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। বাংলায় দেয়া রায়ের আদেশের অংশে আদালত বলেন, আমরা ঘোষণা করছি যে জয় বাংলা বাংলাদেশের জাতীয় স্লোগান হবে। জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা চেয়ে 2017 সালে সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর বশির আহমেদের করা রিটের শুনানি শেষে এ রায় দেন হাইকোর্ট। পরে 2022 সালের 20 ফেব্রুয়ারি জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন দেয় শেখ হাসিনার মন্ত্রিসভা। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, আপনাদের সামনে যদি দুটো বিষয় রাখা হয়, টাকা এবং বুদ্ধি, আপনি কোনটা নেবেন? অনেকেই হয়তো টাকা নিয়ে নেবেন, বুদ্ধিকে নেবেন না। কিন্তু আমার পরামর্শ হচ্ছে আপনি অবশ্যই টাকা না নিয়ে বুদ্ধি নেবেন। এই পৃথিবীতে যারা টাকা বানিয়েছেন, বড় হয়েছেন, প্রত্যেকেই কিন্তু বুদ্ধির জোরে হয়েছেন। আবার আপনি টাকা নিলেন কিন্তু আপনার কোনো বুদ্ধি নেই, তাহলে মুহূর্তেই সেই টাকা খরচ হয়ে যাবে, আপনি শূন্য হয়ে যাবেন। সুতরাং সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে বুদ্ধি। আমি আরেকটু বাড়িয়ে যদি বলি, প্রজ্ঞা। আপনি আল্লাহর কাছে প্রজ্ঞা চান, আপনি কোনো বিশিষ্ট ব্যক্তির কাছে বুদ্ধি চান, কৌশল জানতে চান, এটাই হবে জীবনের বড় অর্জন। প্রিয় বন্ধুরা, সবাই ভালো থাকবেন। সবার জন্যে শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের প্রসঙ্গ। সিরিয়ায় ক্ষমতার পালাবদলের সাথে বদলে গেছে পতাকার রং। দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ দেশ ছেড়ে পালিয়েছেন। তার শাসনের অবসান উদযাপন করতে বিশ্বের বিভিন্ন শহরের রাস্তায় নেমেছে সিরিয়ানরা। তাদের অনেকেই ওড়াচ্ছেন সিরিয়ার বিরোধী দলের পতাকা। মঙ্গলবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মস্কোর দূতাবাস সহ বিদেশে সিরিয়ার বেশ কয়েকটি কূটনৈতিক মিশনেও বিরোধী দলের এই ব্যানারটি তোলা হয়েছে। বিরোধী দলের এই ব্যানারটিতে সবুজ ও কালো অনুভূমিক ফিতেগুলোর মধ্যে 3টি লাল তারা রয়েছে। এই ব্যানারটি আসাদ সরকারের সাথে যুক্ত পতাকার বিপরীত। আসাদ সরকারের পতাকায় 2টি ছোট সবুজ তারাসহ লাল, সাদা ও কালো অনুভূমিক ব্যান্ড যুক্ত ছিল। উল্লেখ্য, সিরিয়ার বিদ্রোহীরা দেশটির রাজধানী দামেস্ক দখলের মুখে প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিমানে করে দেশ ছেড়ে পালিয়ে গেছেন। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। change.tv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.change.tv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর।